সাতবারের সাংসদ হয়েছেন 1984 থেকে শুরু করে, মধ্যে একবার 1989 সালে মালিনী ভট্টাচার্যর কাছে পরাজিত হয়েছিলেন। 2021 সালে শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে পরাজয় স্বীকার করেছেন। আর 2026 সালে ভবানীপুরে। কাজে তিনার হারার হ্যাট্রিক যেমন হয়েছে, 10 বার তিনি বিধানসভা এবং লোকসভা মিলে নির্বাচিত হয়েছেন। এটা তো খুব কম লোকেরই এই রেকর্ড আছে। তো সেক্ষেত্রে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন রেলমন্ত্রী, তিনি যদি চান, আমি বলেছি তো, রেজিনগরে শেষ কথা বলবে হুমায়ুন কবির। তার পার্টি বা সে পার্টি গঠন করেছে, সেটা বড় কথা না। রেজিনগরের মানুষের কাছে হুমায়ুন কবিরের প্রাসঙ্গিকতা যে আছে, বিগত দিনে বারবার প্রমাণ হয়েছে। 2016 সালে এই তৃণমূলকে আমি জামানা বাজেয়াপ্ত করে দিয়েছিলাম। আমি জিততে পারিনি, বিজেপি আর কংগ্রেস আর সিপিএম এক হয়ে আমাকে হারিয়েছিল মাত্র 5,000 ভোটে। আমি ইন্ডিপেন্ডেন্ট টেবিল চিহ্ন নিয়ে 74,210 ভোট পেয়েছিলাম। তখন এই বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই মিলে আমাকে 5,000 ভোটে হারাতে পেরেছিল। আর তৃণমূলের স্থান হয়েছিল, ভোট পেয়েছিল মাত্র 14,631। আর তারপরে 21-এ আবার সেই তৃণমূল জিতেছিল। আমিও অন্য সিটে পাঠিয়েছিল, জিতে এসেছিলাম 43,000-এর মার্জিনে। কাজেই মমতা ব্যানার্জি যেমন বাংলার রাজনীতিতে অনেক উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বা তার গুরুত্ব রয়েছে, মুর্শিদাবাদের রাজনীতিতে আজকের দিনে একসময় সাত্তার সাহেব ছিল গুরুত্বপূর্ণ, তারপরে অতীশবাবু ছিলেন, তারপরে অধীর রঞ্জন চৌধুরী ছিলেন। আজকের দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে অনেক কিছু রেজাল্টের নিরিখে হেরফের করে দিতে পারে, সেটা 2026-এ প্রমাণ করে দিয়েছি। আগেই বলেছিলাম যে আমাদের সঙ্গে বেশি পাঙ্গা নিলে তার পরিণতি খারাপ হবে। সেই খারাপটা হয়েছে। যদি সংশোধন হয়ে যায়, নিশ্চয়ই আমি বলবো আগামী দিনে রাজনৈতিকভাবে আবার তারা শক্তিশালী হবে। তৃণমূলের এই পরিণতির জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি নিজেই দায়ী। তিনার ভাইপুকে এত তুল্লা দিতে গিয়ে যে কোটি কোটি টাকা প্রতীক জৈনরা তুলে এনেছে, টিকিট বিক্রি করেছে। 2023 সালে পঞ্চায়েতের টিকিট পেছু 2 লাখ, পঞ্চায়েত সমিতির 5 লাখ, জেলা পরিষদের 15 লাখ। আমি নিজে অভিযোগ করেছিলাম, মলয় ঘটককে পাঠিয়েছিল, তারপরেও আমাদের কোনো বিচার পায়নি। তো এগুলো কি নাকা নাকি উনি, যে উনি আজকে বলবেন যে সবটাই অভিষেক দায়ী? আজকে যারা বিধায়ক হয়েছেন, বড় বড় কথা বলছেন, জাভেদ খান, আকরুজ্জামান, এই যে কি বলে শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, এরা সেদিন কোনো দিন বলেছে মমতা ব্যানার্জিকে যে দিদি আমরা কাজ করতে পারছি না বা আমাদের উপরে অঘোষিত ছড়ি ঘটাচ্ছে? আমি নিজে বলেছি দিদিকে যে 28 বছরের 26 বছরের ছেলে মেয়ে তারা গিয়ে আমাকে রাজনীতি শেখাবে, আমাকে ডাইরেকশন দেবে, আমি এসব মানব না। 19শে জানুয়ারি 2025 নিজে কালীঘাটের যে নতুন বিল্ডিং হয়েছে দিদির বাড়ি যাওয়ার আগে ডান দিকে, জেলার 372 জন নেতা নেত্রী, এমপি, এমএলএ, সাংগঠনিক নেতা, তাদের উপস্থিতিতে 4 জন, আগে সুব্রত বক্সিদা, তারপরে ববি হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেওয়ার পর দিদি সামনে থেকে 4 জন জেলার নেতা বক্তৃতা করেছিল। এক হচ্ছে জাকির হোসেন, তারপরে হচ্ছে আবু তাহের খান, তারপরে নিয়ামত হাজি, তারপরে লাস্ট বক্তা মমতা ব্যানার্জি আমাকে বলতে দিয়েছিল। আমি যখন কর্পোরেটলি বক্তৃতা করছি, এই প্রশ্নটা আমি তুলেছিলাম। আমার সঙ্গে 1 মিটার দূরত্বে অভিষেক ছিল। আমাকে কিভাবে অপমান করা হয়েছে, আমার কটলেস মুখে আছে, কথা বলছে, আমাকে ও কটলেস ধরে চুমকিছে, ধমকিছে, আপনি বাজে কথা বলছেন। আমি প্রমাণ দেব যে আপনার লোকরা ওখানে গিয়ে কিভাবে টাকা তুলছে নির্বিচারে। যে বুথে 200 লস, সেই বুথের রিপোর্ট আসছে 200 প্লাস। আপনি এইভাবে রাজনীতি করবেন? দিদি যখন অভিষেককে বলছে এটা কেন হুমায়ুন বলছে, ও আমাকে চুমকাচ্ছে, আমার সিকিউরিটি উইথড্র করে নিচ্ছে। এটা গণতন্ত্র? আমি পার্টির মধ্যে কোনো বলতে গেলে, আর বাইরে বললে তখন তো বলছে কেন শৃঙ্খলা ভঙ্গের নোটিশ আসছে, শোকজ হচ্ছে, সাসপেন্ড হচ্ছে। এটা কি পার্টি? সেই কথাগুলো আজকে যদি অভিষেক সেই সময় শুনতেন, তাহলে পার্টির আজকে এই পরিণতি হতো? কোনো মতেই হতো না। আমাদের ন্যূনতম সম্মানে আঘাত না করলে আমরাও মুর্শিদাবাদের থেকে এই আওয়াজ তুলতাম না।
তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার আওয়াজ না তুললে আমি জোর গলায় বলতে পারি 100 জন বিজেপির এমএলএ আমার এই বক্তব্যকে সাহস পেয়েছে। আমি বলেছি কোনো তৃণমূলের বুথের নেতারা যদি বুথ দখল করতে যায় মার দেব। সেই ডায়লগটে উদ্ভূত হয়ে সেই সাহস পেয়ে আমাকে বর্ধমান উত্তর, তারপরে বর্ধমানের যে 23টা সিট, 2 বর্ধমান মিলে 21টা সিট জিতেছে। অধিকাংশ বিজেপির এমএলএ আমাকে বলেছে আপনার ওই ডায়লগকে সাহস পেয়ে আমরা এমএলএ হয়ে এখানে আসতে পেরেছি। বিজেপির জয়ের পিছনে আপনার অবদান আছে? আমি অবদান না, আমি দেখেছি যে অগণতান্ত্রিকভাবে সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জির ভাইপো, টাকার বিনিময়ে সরকারের টিকিট বিলি হচ্ছে শাসক দলের, এর প্রতিবাদে আমি বলেছি। কাজে কে আসলো, আমাকে তখন তো বিজেপির বি টিম সাজিয়ে দেওয়া হলো, আমাকে বলা হলো বিজেপির হয়ে ব্যাটিং করছি। তা যারা আজকে মমতা ব্যানার্জির হয়ে ব্যাটিং করেছিল তারা কার হয়ে আজকে ব্যাটিং করছে, এটা বাংলার মানুষ জবাব দিবে আগামী দিনে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কাদের বিটি? এটা তো ডাইরেক্ট, আপনি কদিন আগে দেখলেন না বঙ্গভবনে সরাসরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হলো। 2029 সালে যে লোকসভা নির্বাচন আসতে চলেছে সেটা ভারতবর্ষের জন্য ক্ষতিকর নির্বাচনের দিকে যাচ্ছে। প্রতিক্রিয়াশীল শক্তিরা, বিদেশি শক্তিরা আমাদের দেশের শক্তির সঙ্গে হাত মিলিয়েছে, তার মধ্যে বড় বড় মিডিয়া হাউসরাও কিন্তু রয়েছে। আমি যে খবরগুলো দিই অথেন্টিক খবর দিই। গত লোকসভা নির্বাচনে আমি কিন্তু আমার সহযোদ্ধাদের বলেছিলাম সারা দেশে 260-70টার আশেপাশে আসন বিজেপি পাবে। যারা বলেছিল ইসবার 400 পার 400 হয়ে যাবে, ওই ইয়েতে আমি ছিলাম না। কারণ আমি বলেছিলাম 260 থেকে 70টা আসন ভারতীয় জনতা পার্টি এককভাবে পাবে। আমি কিন্তু ওই 400-300ও বলিনি, একদম 260-70টা বলেছি, তাই হয়েছে। এবারে যেটা বলতে চলেছি যে বিদেশি শক্তির সাহায্যে আমাদের ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা যদি তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে নির্বাচনটাকে, আমাদের ভারতীয় রাজনীতির গভীরে তারা যদি প্রবেশ করে, যদি তারা তাদের কাজকর্মকে বাস্তবায়িত করার চেষ্টা করে, তাহলে সামনে 2029-এর লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির জন্য ক্ষতিকর হতে চলেছে। 230-এর নিচে আসনে কিন্তু নেবে যাবে ভারতীয় জনতা পার্টি। আমি একজন একনিষ্ঠ কর্মী সহ আমাদের টিমে যারা রয়েছেন, আমাদের কিন্তু সেইভাবেই আমরা কাজ করি, আমাদের কাছে সমস্ত খবরের আপডেট থাকে। সামনে 2029-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যাতে 230-এর নিচে না চলে যায়, এই মুহূর্ত থেকে আমাদের সেইভাবে চেষ্টা করতে হবে, সেইভাবে কাজ করে যেতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা নতুন রাজনৈতিক দল আসতে চলেছে। আমার কথা মিলিয়ে দেখবেন আপনারা, সবই তো যা বলি সবইটাই তো বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে। এমন একটা শক্তিশালী দল পশ্চিমবঙ্গে আসতে চলেছে না, যেই দলটায় সমস্ত সাধারণ মানুষ একদম ফ্রেশ মুখ, সেখানে ভালো ভালো মিডিয়া হাউস যারা দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে কাজ করে, ভালো ভালো মাপের শিল্পপতিরা তারা বিপুল পরিমাণ অঙ্কের টাকা ইনভেস্ট করতে চলেছে। এই রকম সব প্ল্যানিং ভেতরে ভেতরে চলছে। দীর্ঘ সময় যারা বঞ্চিত রাজনৈতিকভাবে, তারা কিন্তু এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। যারা মানুষের স্বার্থে সমাজের স্বার্থে রাজনীতি করে এসেছে, তারা দীর্ঘ সময় জায়গা না পাওয়ার কারণে তারা এখন একখাট্টা হয়ে, তাদের এখন একটাই টার্গেট, পশ্চিমবঙ্গের 2 কোটি মানুষকে এই রাজনীতির আঙিনায় নামানো, যারা একদম সাধারণ স্তরের মানুষ। তারা শ্রমজীবী মানুষ, কৃষক, ডাক্তার, লয়ার, স্টুডেন্ট, সমাজের সর্বস্তরের সাধারণ স্তরের মানুষ, যাদের মুখ রাজনীতিতে পরিচিত না, ওই টাইপের মুখদেরকে আনবার চেষ্টা হচ্ছে প্রায় 2 কোটি। আমার কাছেও এই রকম অফার এসেছে, যেহেতু আমি সাংগঠনিকভাবে কাজ করি, আমি সেই অফারের মধ্যে যাইনি। আমরা বসে যাব, আমাদের টিম বসে যাবে। গত লোকসভা নির্বাচনের সময় আমাদের টিমটা প্রায় ইনঅ্যাক্টিভ ছিলাম, বসে গিয়েছিলাম। দলের শীর্ষ নেতৃত্বকে বলেছিলাম 18 আসন থেকে নেমে গিয়ে 12-13টা হয়ে যাবে, তাই হয়েছিল। 13তে নেমে গিয়েছিল বিজেপি। সামনের নির্বাচনে আমাদের টিম বসে গেলে কিছুটা বাড়বে, 13 থেকে উঠে ওই 22-23 অব্দি চলে যাবে, 24-25 অব্দি চলে যাবে। তার বেশি বিজেপি পশ্চিমবঙ্গের 42টা আসনে পাওয়ার মতন পরিস্থিতি থাকবে না, যদি না সময় থাকতে সমস্ত পুরনো নেতা কর্মী যারা নিঃস্বার্থভাবে কাজ করেছে
তাদেরকে এক জায়গায় না করা হয়। ঘরের শত্রু বিভীষণ তো বিজেপির মধ্যে বসে রয়েছে, প্রচুর ঘরের শত্রু বিভীষণ বসে রয়েছে, যারা দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্ট করে দলকে বাড়তে দেয়নি, দল বিরোধী কাজ করেছে দলের মধ্যে থেকে। আমাদের শীর্ষ নেতৃত্বরাও সবকিছু জানেন, তাদের কাছেও আপডেট আছে। এখন সময় এসেছে এই মুহূর্তে দলকে ঢেলে সাজানোর। এটা একটা সাবধানবাণীর মতন। আমি দলকে ভালোবাসি, আমি এখন অবধি চাওয়া পাওয়া নেই, কেউ বলতে পারবে না মুখ দিয়ে আমি